একটি প্রমাণ থাকলেই তারা জমি পাবে। পূর্বে তারা জমির মালিক ছিল, কিন্তু বর্তমানে তারা জমির মালিক হিসেবে আর নেই, অর্থাৎ তাদের কাছ থেকে জমির মালিকানা চলে গিয়েছে, বা যেভাবেই হোক তাদের কাছ থেকে জমির মালিকানা হারিয়ে গিয়েছে, বা তাদের কোনোভাবে আর ওই জমির উপরে কোনো ধরনের অধিকার বা এখতিয়ার আর নেই। ওই জমি তারা ভোগ দখল করে খেতে পারে না। এখন এমত অবস্থায় 2024 সালের ভিতরে তারা যদি একটি মাত্র প্রমাণপত্র দেখাতে পারে, তাহলে সেই প্রমাণের আলোকেই তারা এই আইনের আওতায়, বা নতুন যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন পাশ হয়েছে, অর্থাৎ দলিল যার জমিদার আইনটি পাশ হয়েছে, এই আইনের আওতায় খুব ভালোভাবে তারা চাইলে একেবারে অর্থ খরচ করা ছাড়াই তারা তাদের জমি ফেরত নিতে পারবে। এক্ষেত্রে ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনারা ভালোভাবে উপলব্ধি করতে চান, বা ভিডিওটি থেকে আপনারা যথার্থতা অর্জন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তাহলে আশা করি আপনাকে কোন প্রমাণপত্র দেখাতে হবে এবং কোন ওয়েতে কাজ করা লাগবে সে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে আপনি অনুধাবন করতে পারবেন, এবং অন্য কারোর সহায়তা ছাড়াই আপনি খুব ভালোভাবে আপনার হারিয়ে যাওয়া জমি, বা আপনার পূর্বপুরুষের জমি ছিল বর্তমানে সেই জমিটি আপনাদের নেই, এরকম জমি খুব সহজে আপনারা উদ্ধার করতে পারবেন। সর্বপ্রথম আপনাদের উদ্দেশ্যে সর্বপ্রথম যে বিষয়টি আমাদের অবশ্যই জানতে হবে সেটি হচ্ছে, সাধারণত বাংলাদেশে ভূমির মালিকানা প্রমাণ করার জন্য, বা ভূমির মালিক হিসেবে যারা আছে তাদের নাম নথিভুক্ত করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রেকর্ড পরিচালিত হয়েছে। সম্রাট আকবরের সময় থেকে বাংলাদেশে নথিভুক্ত যে রেকর্ডগুলো পরিচালিত হয়েছিল তার ভিতরে অন্যতম একটি রেকর্ড ছিল মাঘি জরিপ, যে জরিপটি সম্রাট আকবরের সময় পরিচালিত হয়েছিল। পরবর্তীতে এই জরিপের কার্যক্রম শেষ হয় এবং এই জরিপ তার যথার্থতা বা কার্যকারিতা হারিয়ে ফেলে যখন ব্রিটিশ সরকার ক্ষমতায় আসে এবং ব্রিটিশ সরকার এই দেশ পরিচালনা করে। যখন ব্রিটিশ সরকার চিরস্থায়ী বন্দোবস্তের আলোকে, বাংলাদেশে জমিদারি প্রথার আলোকে, বা জমিদারদের জমির মালিকানা প্রদান করার মাধ্যমে একটি অন্যতম সব থেকে যুগ উপযোগী এবং গ্রহণযোগ্য একটি জরিপ তারা পরিচালনা করে, যে জরিপটির নামকরণ করা হয়েছিল সিএস জরিপ বা ক্যাডেস্ট্রাল সার্ভে। সংক্ষেপে এই জরিপটাকে সিএস জরিপ বলা হতো, অর্থাৎ এটাকে বলা হয় কিস্তোয়ার জরিপ। এই জরিপের সময় সাধারণত সরাসরি মাঠ পর্যায়ে উপস্থিত হয়ে জমির মালিক হিসেবে যারা আছে তাদের নাম এই জরিপে রেকর্ডভুক্ত করা হয়, অর্থাৎ জমির মালিক হিসেবে সাধারণত জমিদারদের নামই সেখানে অন্তর্ভুক্ত হয়, এবং তারই ধারাবাহিকতায় জমিদারদের অধীনস্থ প্রজা হিসেবে যারা ছিল, অর্থাৎ যারা জমিদারদের কাছ থেকে ওই জমি ভোগ দখল করে খেত, বা জমিতে চাষাবাদ করে খাওয়ার অধিকার পেয়েছিল, তাদেরকে রায়ত বলা হয়, এবং তাদের নাম অন্তর্ভুক্ত করে আরেকটি পৃষ্ঠাতে এই জরিপে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। যার কারণে এই সিএস রেকর্ডের সময় যে খতিয়ান ভূমি মালিকদেরকে প্রদান করা হয়, সেই খতিয়ানটি ছিল সাধারণত 2 পৃষ্ঠা বিশিষ্ট। প্রথম পৃষ্ঠাতে ছিল জমিদারদের নাম, ঠিকানা এবং বিবরণ, আর দ্বিতীয় পৃষ্ঠাতে ছিল জমিদারের অধীনস্থ প্রজা হিসেবে যারা আছে, অর্থাৎ যারা জমির ভোগ দখলের অধিকার হিসেবে যারা জমির মালিকানা পেয়েছিল, যারা রায়ত ছিল, তাদের নাম, ঠিকানা ও বিবরণী ছিল। এছাড়া কোন দাগের জমি, কতটুকু জমি এবং জমি শ্রেণী কি, সেই বিষয়গুলো সেখানে উল্লেখ করা ছিল। তাহলে সিএস রেকর্ড থেকে একটা পূর্ণাঙ্গ জরিপ বলা হয়, কারণ সিএস রেকর্ডে বাংলাদেশের প্রত্যেকটা মৌজায় প্রত্যেকটা দাগে দাগে উপস্থিত হয়ে সরে জমিনে সরাসরি ভূমি সার্ভেয়ারগণ সেখানে উপস্থিত হওয়ার মাধ্যমে, অর্থাৎ ভূমির মালিকদের কাছ থেকে জমির মালিকানার যথার্থতা এবং তাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো, সেই ডকুমেন্টস দেখার মাধ্যমে তাদের নামে যেমন খতিয়ান অন্তর্ভুক্ত করে, ঠিক তেমনি ভাবে সেই সকল ভূমি মালিকদের নামে নামে আবার দাগ নাম্বার অনুযায়ী একটি ম্যাপ বা নকশাও সেখানে প্রস্তুত করা হয়। যে নকশা বা ম্যাপ তৈরি করার প্রচলন পূর্বে কোনো রেকর্ডে সাধারণত ছিল না। পূর্বে রেকর্ডগুলোতে এমনিতে খতিয়ানে নাম ওঠানো হয়েছিল, কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে জমিদারদের জমির মালিকদের নামে নামে এই খতিয়ান প্রস্তুত করা এবং ম্যাপ এবং নকশা প্রস্তুত করার যে কার্যক্রম, সেটা সিএস রেকর্ডের সময় গ্রহণ করা হয়। এই সিএস রেকর্ডের সময় জমিদারদের কাছ থেকে যারা জমির মালিকানা পেত তাদেরকে রায়ত বলা হতো। এই রায়তরা যখন জমির মালিকানা পেত তখন জমিদারদের কাছ থেকে একটি দলিল তাদেরকে গ্রহণ করতে হতো, যে দলিলটিকে সাধারণত কবিলিয়ত দলিল বলা হতো। আর অর্থাৎ ভূমির মালিকগণ যারা জমিদারদেরকে একটি দলিল প্রদান করতো, যেটা কবুলিয়ত দলিল হতো, আর জমিদারগণ ভূমির মালিকদেরকে একটি করে দলিল প্রদান করতো, যেটাকে পাট্টা দলিল বলা হতো। অর্থাৎ এই কবুলিয়ত এবং পাট্টা দলিলের আলোকে ভূমির মালিকগণ সেই জমির মালিকানা লাভ করত এবং সেই মালিকানা চিরস্থায়ী ভাবে প্রদান করা হতো। তবে পরবর্তীতে যখন সিএস রেকর্ড পরবর্তী সময় এসএ রেকর্ড পরিচালিত হয়, অনেক সময় দেখা যায় যে এসএ রেকর্ডে যাদের নাম অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, অর্থাৎ সিএস রেকর্ডে যাদের নাম অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, সেই সকল ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত না হয়ে অন্য কোনো ব্যক্তির নাম সেখানে অন্তর্ভুক্ত হয়ে যায়।
যার কারণে ওই সকল ব্যক্তিরা তাদের মালিকানা হারিয়ে ফেলে এবং তারা দীর্ঘস্থায়ীভাবে জমির মালিকানা লাভ করার পরও তাদের পরবর্তী ওয়ারিশ হিসেবে যারা আছে তারা জমির মালিকানা পাবে, কিন্তু কোনোভাবে তারা এসে রেকর্ডে ভুল হয়ে যাওয়ার কারণে বা এসে রেকর্ডে ভুল মালিকের নাম সেখানে চলে আসার কারণে বা এসে রেকর্ডে যে কোনো ভাবেই হোক অন্য কোনো ব্যক্তির নাম সেখানে চলে আসার কারণে এই জমিটির লিগাল মালিক যারা ছিল বা জমিটি যাদের পাওয়ার কথা ছিল তারা কোনোভাবেই আর ওই জমির মালিকানা ধরে রাখতে পারে না, তাদের ওই জমির মালিকানা ছেড়ে দিতে হয়। এক্ষেত্রে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাদের নাম এসে রেকর্ডে অন্তর্ভুক্ত করে ফেলেছিল তারা অনেক সময় বিভিন্ন কূট কৌশল অবলম্বনের মাধ্যমে এ ধরনের কার্যক্রম তারা করেছিল। অনেক সময় দেখা যায় তারা ক্ষমতার মাধ্যমে এই কাজগুলো করেছিল বা রেকর্ড কারিগর হিসেবে যারা ওই এলাকায় ছিল এসে রেকর্ডের সময় তাদেরকে প্ররোচিত করে বা তাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে তাদেরকে রাজি করানোর মাধ্যমে অনেক সময় ভুয়া দলিল বা ভুয়া ডকুমেন্টস প্রদর্শন করেও অনেক ব্যক্তি ওই এসে রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করে ফেলে। যার কারণে সিএস রেকর্ড পরবর্তী সময়ে সিএস রেকর্ডের মূল মালিক যারা তারা তাদের মালিকানা ধরে রাখতে পারে না। আর এরই পরিপ্রেক্ষিতে এসে রেকর্ড পরবর্তী সময়ে আবার যাদের নামে ভুল ক্রমে ওই রেকর্ড হয়ে যায় বা যারা ভুয়া দলিল বা অবৈধ দলিল দেখানোর মাধ্যমে যারা ওই মালিকানা দাবি করে বা মালিকানা লাভ করে তাদের পরবর্তী ওয়ারিশ গুণে আবার আরএস রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করে ফেলে। এর কারণে মূলত সিএস রেকর্ডে যে ব্যক্তিরা জমির মালিকানা পাওয়ার কথা ছিল তারা তাদের মালিকানা থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়। এমত অবস্থায় বর্তমানে সরকারের পক্ষ থেকে অন্যতম একটি স্বচ্ছ আইন এবং অন্যতম একটি ভালো আইন পাশ হয়েছে, যে আইনটির নামকরণ করা হয়েছে দলিল যার জমিদার, এক কথায় অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। এই আইনটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে সিএস রেকর্ডে যেটা মালিকানার মূল যে ভিত্তি হিসেবে ধরা হয়, সেই সিএস রেকর্ডের সময় যদি কোনো ব্যক্তির মালিকানার সঠিক একটি প্রমাণপত্র থাকে, অর্থাৎ সেই ব্যক্তির কাছে যদি জমিদারদের কাছ থেকে সেই ব্যক্তি জমি লাভ করেছিল এমন একটি দলিল যদি থাকে, অথবা সিএস রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছিল বা তাদের পূর্বপুরুষদের নাম অন্তর্ভুক্ত হয়েছিল, এরকম কোন একটি প্রমাণপত্র হিসেবে যদি তারা সিএস রেকর্ডের খতিয়ান সেখানে দেখাতে পারে এবং পরবর্তী সময়ে যে এসএ রেকর্ড হয়েছে সেই এসএ রেকর্ডের সময় তাদের নাম সেখানে অন্তর্ভুক্ত হয়নি, এই বিষয়টা প্রতারণামূলক ছিল বা এই বিষয়টা তাদেরকে ঠকানো হয়েছিল, তাদেরকে বঞ্চিত করা হয়েছিল, তারা কোনোভাবে ওই জমিটি বিক্রয় করেনি, এই বিষয়টি যদি তারা এখনই নতুন আইনের আলোকে সেই সকল মালিকদের পূর্বসূরি বর্তমান যে উত্তরসূরি হিসেবে যারা আছে তারা যদি প্রমাণ করতে পারে, সেক্ষেত্রে তারা এতদিন তাদের জমি যদিও তারা বেদখলে আছে পরও তারা তাদের ওই জমি ফিরে পাবে এবং এই একটি মাত্র প্রমাণপত্র যদি তারা সঠিকভাবে দেখাতে পারে সেক্ষেত্রে তাদের এই মালিকানা ফিরিয়ে দেওয়া হবে এবং তারা কোনোভাবেই ওই জমির মালিকানা ফিরে পাওয়া থেকে অন্য কোনো ব্যক্তি দ্বারা বা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তি বা অন্য কোনো ক্ষমতাশালী ব্যক্তি দ্বারা বঞ্চিত হওয়ার সুযোগ নেই। কেননা এই আইনের মূল যে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে দলিলের প্রকৃত অর্থে প্রকৃত মালিকানা যাদের আছে তারাই শুধুমাত্র এই জমির মালিকানা পাবে, অন্যথায় যাদের কাছে ভুল ক্রমে মালিকানা চলে গিয়েছে তারা কোনোভাবেই একাধিক রেকর্ডেও যদি তাদের নাম অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে তারা ওই জমির মালিকানা ধরে রাখতে পারবে না। তবে এই বিষয়টি এরকম হতে পারে যে দেখা যাচ্ছে সিএস রেকর্ডীয় যে মালিক ছিল সেই সিএস রেকর্ডীয় মালিকগণ পরবর্তী যখন এসএ রেকর্ডে অন্য কোনো ব্যক্তির নাম উঠে যায় সেক্ষেত্রে উনি সহজ সরল ব্যক্তি হওয়ার কারণে উনি পরবর্তীতে আর তার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশনে যায়নি বা কোনো ধরনের মামলায় যায়নি এবং রেকর্ডে সংশোধন করে সেখানে নিজের নাম অন্তর্ভুক্ত করে নেওয়া যায়, এই বিষয়টিও তিনি জানতেন বা এই বিষয়টি তিনি উপলব্ধি করেনি, যে কারণে অনেক সময় প্রকৃত মালিক হওয়ার পরও তিনি আর ওই রেকর্ড কারেকশন করার কাজে উনি আর অগ্রসর হয়নি। যার কারণে মূলত যাদের নামে ভুল করে রেকর্ড হয়ে গেছিল তাদের নামে বা তাদের পরবর্তী ওয়ারিশদের নামে আবার আরএস রেকর্ড বা বিআরএস রেকর্ডে অন্তর্ভুক্ত হয়ে গেছে অথবা বিএস রেকর্ডে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এমত অবস্থায় ওই সকল পূর্বসূরিদের বর্তমান উত্তরসূরি হিসেবে যারা আছে তারা অনেকটাই সচেতন হয়েছে এবং এই আইনের মাধ্যমে তারা জানতে পারছে বর্তমানে যে ইউটিউব ফেসবুক আছে, বিভিন্ন যে চ্যানেল আছে, বিভিন্ন যে সংবাদ মিডিয়াগুলো আছে, এগুলোর মাধ্যমে তারা জানতে পারছে যে এইভাবে যদি কোনো জমি হারিয়ে যায় তাহলে সেই জমি ফিরে পাওয়া যাবে, কেননা সিএস রেকর্ডীয় বলে তারা তার জমির মালিকানার প্রকৃত অর্থে উত্তরসূরি হিসেবে তারা আছে। এমত অবস্থায় যাদের নামে ভুল ক্রমে রেকর্ড হয়ে গেছে এই ভুল ক্রমে যদি রেকর্ড হয়ে যায় বা ভুল দলিল বা প্রতারণার মাধ্যমে কোনো ব্যক্তি যদি তাদের নাম সেখানে রেকর্ডভুক্ত করে নেয় তাহলে এটার মানে এই নয় যে তারা ওই জমির মালিকানা পেয়ে গেল, যেহেতু তাদের পূর্বসূরীরা সেই জমি বিক্রয় করেনি বা ওই জমির কারোর সাথে এওয়াজি করেনি বা ওই জমির মালিকানা কাউকে প্রদান করেনি, তাহলে তাদের ওই জমির মালিকানা এখন কোনোভাবেই ওই ভুল ক্রমে যাদের নাম উঠে গিয়েছে বা যারা অন্যায়মূলক ভাবে তাদের নাম সেখানে অন্তর্ভুক্ত করে নিয়েছে তারা ওই নাম এখানে কোনোভাবে ধরে রাখতে পারবে না, ওই জমির মালিকানা তাদেরকে ছেড়ে দিতে হবে। এই বিষয়টি যেমন এখন বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন তথ্যগুলোর আলোকে যেরকম এখন বর্তমান প্রজন্মের মানুষ জানতে পারছে, পূর্বে এরকম জানার কোনো সুযোগ ছিল না,
যার কারণে বর্তমান প্রজন্মে যারা আছে তারা যদি মনে করে যে তাদের মালিকানার প্রমাণপত্রগুলো স্ট্রং এবং সেটা সঠিক এবং সেই মালিকানা কোনোভাবেই কোর্টে যদি মামলাও প্রদান করা হয় এবং জমির মালিকানার যদি প্রমাণ করার জন্য সেখানে তাদের মালিকানার ডকুমেন্টস গুলো দেখাতে বলা হয়, সেক্ষেত্রে তারা তাদের সঠিক মালিকানার ডকুমেন্টস দেখাতে পারবে। এবং যাদের কাছে জমিটি রয়েছে, যারা অবৈধভাবে ভোগ দখল করে আসে, তারা কোনো ধরনের স্ট্রং ডকুমেন্ট সেখানে দেখাতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনি চাইলেই বর্তমানে এই 2024 সালে দাঁড়িয়ে আপনার জমি ফিরে পাবে। এমত অবস্থায় আপনাকে শুধুমাত্র একটি কাজ করতে হবে, অর্থাৎ আপনি ওই আপনার প্রমাণপত্র নিয়ে কোর্টে যান এবং কোর্টে মামলা করার মাধ্যমে আপনার জমি ফিরে পাওয়ার প্রসেস গ্রহণ করেন। তাহলে ভিউয়ার্স, এই একটি মাত্র প্রমাণপত্র যদি কোনো ব্যক্তি থাকে, তাহলে সেই ব্যক্তি বা একাধিক ব্যক্তিদের যদি থাকে, তাহলে তারা তাদের জমি ফিরে পাবে এবং তাদের জমি থেকে কোনোভাবেই বঞ্চিত করার সুযোগ আর নাই।